হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে গর্ভধারণ করবেন, বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়ে বা ফার্টাইল উইন্ডো চেনার প্রধান 4টি বিজ্ঞানসম্মত পদ্ধতি জেনে নিন। গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বা ফার্টাইল উইন্ডো চেনার অনেকগুলো পদ্ধতি আছে। একাধিক পদ্ধতি একত্রে ব্যবহার করলে গর্ভধারণের সঠিক সময় জেনে নেওয়া যায়। এই সময় সহবাসে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। এই ভিডিওতে গর্ভবতী হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় সময় নির্ণয় করার পদ্ধতিগুলো ও মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। ১. সাদাস্রাব পর্যবেক্ষণের মাধ্যমে গর্ভধারণের সঠিক সময় জানা। এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? মাসিক নিয়মিত বা অনিয়মিত যেমনই হোক, সবাই সাদাস্রাবের এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য এটা খুব উপকারী, কারণ অন্যান্য পদ্ধতিতে তাদের গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বের করা একটু কঠিন। সাদাস্রাব পর্যবেক্ষণের পদ্ধতি। প্রতি মাসে মেয়েদের সাদাস্রাবের 4 রকমের অবস্থা দেখা যায়। প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে, যখন কোনো সাদাস্রাব দেখা যায় না। মাসিকের রাস্তাটা খুব শুকনা শুকনা মনে হয়, তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি, 0.3%। দ্বিতীয় অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হয়, কিন্তু আপনি চোখে কোনো সাদাস্রাব দেখেন না বা হাতেও ধরতে পারেন না, তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে 1%-এর একটু বেশি, 1.3%। প্রথম এই দুটি অবস্থা সবার মধ্যে দেখা যায় না। বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট, তাদের ক্ষেত্রে এই দুটি অবস্থা মাসিকের সময়তেই হয়ে যেতে পারে। তৃতীয় ও চতুর্থ অবস্থা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। তৃতীয় অবস্থায় ঘন সাদাস্রাব যায়, সেটা আঙ্গুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে। তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে 2.5%-এর কাছে চলে আসে। চতুর্থ অবস্থায় সাদাস্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয়। কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণের পিচ্ছিল হয়, কিছুটা তেমন দেখতে স্বচ্ছ, আর সেই সাদাস্রাব 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করা যায়। কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না। তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়, 28.6%, অর্থাৎ প্রায় 30%-এর কাছাকাছি চলে আসে। এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদাস্রাব ঘন আঠালো হয় বা একেবারেই আর করে সাদাস্রাব যায় না। তবে অনেকের মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদাস্রাব যেতে পারে, তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয়। এই পদ্ধতি কিভাবে কাজে লাগাবেন? যেদিন থেকে সাদাস্রাব দেখছেন সেদিন থেকে শুরু করে শেষ যেদিন পাতলা পিচ্ছিল সাদাস্রাব যাবে সেদিন সহ তার পরের 3 দিন, এই সময়টা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করার ভালো সময়। সাদাস্রাবে পরিবর্তন আসে কেন? কিছু কিছু কারণে সাদাস্রাবে পরিবর্তন আসে, ফলে এই পদ্ধতি কখনো কম কার্যকরী হতে পারে। এর মধ্যে কয়েকটি হচ্ছে সহবাসের সময় লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারী কিছু ব্যবহার করা, কিছু ওষুধ, শিশুকে বুকের দুধ পান করানো, জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করা, জরাজু মুখের কোনো অপারেশন, যোনিপথের কোনো ইনফেকশন। 2. শরীরের তাপমাত্রা মেপে গর্ভধারণের সঠিক সময় জানা। দ্বিতীয় পদ্ধতিটা হল শরীরের তাপমাত্রা মেপে সবচেয়ে সম্ভাবনাময় সময় বোঝা। তাপমাত্রা মাপার পদ্ধতি। মাসিকের পর পর শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার পরে, অর্থাৎ যখন ডিমটা ফোটে, তখন একজন নারীর শরীরের তাপমাত্রা খানিকটা বেড়ে যায়। না মাপলে এই পরিবর্তন সাধারণত বোঝা যায় না, কারণ এটি খুবই সামান্য, 0.2 ডিগ্রি সেলসিয়াস বা 0.4 ডিগ্রি ফারেনহাইটের মতো। কিন্তু আপনি প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপতে থাকলে কখন এটি বেড়ে গেল সেটা আপনি ধরতে পারবেন। এই ক্ষেত্রে একটা রুল মনে রাখবেন, 6-এর পরে 3। টানা 6 দিন কম তাপমাত্রার পরে টানা 3 দিন বেশি তাপমাত্রা থাকতে হবে। কত বেশি হবে? কমপক্ষে 0.2 ডিগ্রি সেলসিয়াস বা 0.4 ডিগ্রি ফারেনহাইট। একদিন তাপমাত্রা এসে সেটা আবার চলে গেলে তা হবে না। বিভিন্ন কারণে তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। একান্নতেই বেশি তাপমাত্রা শুরু হওয়ার পরে 3য় দিন পর্যন্ত ফার্টাইল উইন্ডো থাকে। এই বেশি তাপমাত্রা যতদিনই থাকুক, ধরে নিতে হবে 3 দিন পরে ফার্টাইল উইন্ডো শেষ। সঠিকভাবে তাপমাত্রা মাপার নিয়ম। কখন মাপবেন? ঘুম থেকে ওঠার পরে, কোনো কিছু করার আগে, বিছানায় থাকা অবস্থাতেই তাপমাত্রা মাপতে হবে।
প্রতিদিন একই সময় মাপার চেষ্টা করবেন, অর্থাৎ নিয়মিত একই সময় ঘুম থেকে ওঠার অভ্যেস করতে হবে। বিছানার কাছেই থার্মোমিটার রাখবেন। কোথায় মাপতে হবে? আমরা অনেকেই বগলের নিচে তাপমাত্রা মাপি, এখানে সেটা করলে হবে না। মুখের তাপমাত্রা মাপতে হবে। থার্মোমিটার জিভের নিচে রেখে মুখ বন্ধ করবেন। কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করতে হবে? জ্বর মাপার সাধারণ পারদ থার্মোমিটার দিয়ে মাপলে এত সূক্ষ্ম পরিবর্তন বোঝা যায় না। ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে হবে। বিভিন্ন ফার্মেসিতে অল্প খরচেই এটি কিনতে পাওয়া যায়। এই পদ্ধতিতে ফার্টাইল উইন্ডো কখন শুরু হয় বোঝা যায় না, তবে কখন শেষ হচ্ছে সেটা বোঝা যায়। এই পদ্ধতি কিভাবে কাজে লাগাবেন? একটু আগে যে সাদাস্রাব পদ্ধতি বুঝিয়েছিলাম, সেটা ব্যবহার করে সাদাস্রাব যাওয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে গর্ভধারণের চেষ্টা শুরু করবেন, আর এই পদ্ধতি অনুসরণ করে তাপমাত্রা বেড়ে যাওয়ার তৃতীয় দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। তাহলে গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়টুকু কাজে লাগানো হবে। শরীরের তাপমাত্রা কখন পরিবর্তন হতে পারে? মানসিক স্ট্রেসে থাকলে বা ঘুম কম হলে শরীরের তাপমাত্রায় পরিবর্তন আসতে পারে। আবার শরীরের যে কোনো ধরনের অসুস্থতায় তাপমাত্রা বেড়ে যায়। শরীরে তাপমাত্রা মেপে ফার্টাইল উইন্ডো সঠিকভাবে কাজে লাগাতে প্রতিদিনের তাপমাত্রা একটি চার্টে নোট করে রাখতে হবে। হঠাৎ তাপমাত্রা বাড়লে সেই বৃদ্ধির কারণ জানা থাকলে সেটিও সাথে নোট করে রাখতে পারেন। ৩. স্ট্যান্ডার্ড ডে পদ্ধতিতে গর্ভধারণ করার উপায়। এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? এই পদ্ধতি আপনার জন্য কার্যকরী হবে যদি আপনার মাসিকের সাইকেল কখনোই ২৬ দিনের যে ছোট না হয়, কখনোই ৩২ দিনের বড় না হয়। স্ট্যান্ডার্ড ডে পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার ৮ নাম্বার দিন থেকে ১৯ নাম্বার দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো বা সবচেয়ে সম্ভাবনাময় সময়। অর্থাৎ যদি ১ তারিখে মাসিক শুরু হয়, তাহলে ৮ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে। মাসিকের সাইকেল কিভাবে হিসেব করবেন? প্রথম যেদিন মাসিক হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর প্রয়োজন নেই। এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন। এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য। মাসিকের সাইকেল হিসাব করার সময় সাধারণত দুটো ভুল দেখা যায়। মাসিক শেষ হওয়ার দিন থেকে গোনা শুরু করেন, কিন্তু হিসেব করতে হবে যেদিন মাসিক শুরু হলো সেই দিন থেকে। তারপর অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গণেন। পরের মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে নতুন সাইকেলের হিসেব করতে হবে। ধরেন আপনার মাসিক শুরু হলো ১ তারিখ, তারপর আবার মাসিক হলো সেই মাসেরই ২৯ তারিখ। তাহলে ১ তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, ২৮ তারিখে শেষ ২৯-এ আবার নতুন সাইকেল। তাহলে এবার আপনার সাইকেল ছিল ২৮ দিনের। এই পদ্ধতি কিভাবে কাজে লাগাবেন? শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ সব সময় যে এই ৮ নাম্বার দিন থেকে ১৯ নাম্বার দিনের মধ্যেই ডিম্বাণু বের হয়ে আসবে এমন নয়। এই জন্যই অন্য পদ্ধতিগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ডে পদ্ধতির কার্যকারিতা বিভিন্ন কারণে কমে যেতে পারে, যেমন শিশুকে বুকের দুধ পান করানো, জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করা, গর্ভধারণের ঠিক পরে। ৪. ক্যালেন্ডারে হিসেব রেখে গর্ভধারণ করার উপায়। ৪ নাম্বার পদ্ধতি একটু কষ্ট করে হিসেব করতে হলেও বেশ ভালো কাজ করে। একটু আগে আমরা দেখেছি কিভাবে মাসিকের সাইকেল হিসেব করতে হয়। এই নিয়মে অন্তত ৬ মাস ধরে মাসিকের হিসেব রাখতে হবে। এতে আপনি ৬-৭টা সাইকেলের দৈর্ঘ্য পেয়ে যাবেন। সবগুলোর দৈর্ঘ্য একই নাও হতে পারে, কোনোটা আসবে ৩৩ দিন, কোনোটা ২৬ দিন। ৬টা সাইকেলের দৈর্ঘ্য পাওয়ার পরে এদের মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো বেছে নিতে হবে। সবচেয়ে ছোট সাইকেল থেকে ১৮ বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন আপনার সাইকেলের সেই দিন থেকে ফার্টাইল উইন্ডো শুরু, আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে ১১ বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেই দিন আপনার ফার্টাইল উইন্ডোয়ের শেষ দিন। তাহলে মাসিক শুরু হওয়ার পরে ৮ নাম্বার দিন থেকে ২২ নাম্বার দিন হলো আপনার ফার্টাইল উইন্ডো। এর যে কোনো একদিন আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হয়ে আসার সম্ভাবনা আছে, তাই এই সময়টাতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে। ৫. অন্যান্য পদ্ধতিতে গর্ভধারণ করার উপায়। আরও অন্যান্য কিছু উপায় আছে, যেমন বিভিন্ন ফার্মেসিতে ওভিউলেশন টেস্ট কিট পাওয়া যায়, যেগুলো কিছুটা প্রেগন্যান্সি টেস্টের মতো। প্রস্রাবে হরমোনের লেভেল মেপে বলে দেয় কখন ডিম্বাণু বের হয়ে আসতে পারে, সেগুলো ব্যবহার করতে পারেন, তবে দাম তুলনামূলক বেশি। আবার মোবাইল ফোনে কিছু অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায়, যেমন ফ্লো, ক্লু, গ্লো।
মাসিকের তারিখ বসালে এগুলো ফার্টাইল উইন্ডো হিসেব করে দেয়। তবে কোনো অ্যাপই 100% নির্ভরযোগ্য না। এগুলো ব্যবহার করলে আপনার সাইকেলের দৈর্ঘ্য সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। এছাড়াও ডিম্বাণু বের হওয়ার পরে স্তনে বা তলপেটে ব্যথা হতে পারে, পেট ভাপা লাগতে পারে। তবে এই লক্ষণগুলো ব্যবহার করে ফার্টাইল উইন্ডো বের করা নির্ভরযোগ্য নয়। পরিশেষে সবার ফার্টাইল উইন্ডো একই সময় হয় না। আবার একই মানুষের ক্ষেত্রে মাসিক নিয়মিত হলেও এক এক মাসে এক এক সময় হতে পারে। তাই নিজের শরীরের লক্ষণগুলো যেমন তাপমাত্রা, সাদাস্রাব এর দিকে খেয়াল রাখলে আপনি সময়টা আরও ভালোভাবে চিনতে পারবেন। যতগুলো পদ্ধতি আলোচনা করা হয়েছে এগুলোর কোনোটাই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে আসা সঠিক সময় নিশ্চিত করতে পারে না। তবে পদ্ধতিগুলো অনুসরণ করলে, বিশেষ করে কয়েকটা পদ্ধতি সমন্বয় করলে সন্তান ধারণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। মনে রাখতে হবে, 1 দিন বা 2 দিন পরপর সহবাস করলে 1 বছরের মধ্যে 80% বেশি দম্পতি সফল হন। অর্থাৎ 3-4 মাস চেষ্টা করে সফল না হলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সময় লাগতে পারে। 1 বছর নিয়মিত চেষ্টা করার পরেও সফল না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নারীর বয়স যদি 35-এর বেশি হয় তাহলে 6 মাস চেষ্টা করার পরেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।